হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 5% মামলার আপডেট। শুনানির জন্য ডেট ফিক্সড হয়ে গেল এই 5% অ্যাডিশনাল প্যানেলের মামলাটি। 2014 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 সালে টেট থেকে 2017 সালে, সেই প্যানেলের 5% এডিশনাল মামলাটি বর্তমানে লিস্টেড হয়ে গেল কলকাতা হাইকোর্টে শুনানির জন্য। অর্থাৎ 42,949-এর যে প্যানেল 5% এডিশনাল প্যানেল, সেই মামলা শুনানির জন্য লিস্টেড। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চেই মামলাটি শুনানির জন্য পুনরায় উঠতে চলেছে। অর্থাৎ রাকেশ মণ্ডলের এই মামলাটি সেখানে 2148 জনের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে। প্যানেল প্রকাশ পাবে কিনা তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, এবং তার পাশাপাশি কবে মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে বিস্তারিত থাকবে, এবং এই 2148 জনের ভাগ্য নির্ধারণ হবে কিনা সে বিষয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি 2014 সালের যে প্রাথমিক টেট, সেই টেট থেকে 2017 সালে যে 42,949 জন প্রাথমিক শিক্ষকদের প্যানেল যে প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলে গুরুতর অভিযোগ উঠেছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি 5% এডিশনাল প্যানেল তারা প্রকাশ করেনি। যে কোনো নিয়োগের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে 5% এডিশনাল একটা প্যানেল প্রিপেয়ার করে সেই 5% প্যানেলকে তাদেরকে রেখে দিতে হয় পরবর্তীতে নিয়োগ করার জন্য। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2017 সালের এই প্যানেলের মধ্যে কোন রকম 5% এডিশনাল প্যানেল প্রকাশ করেনি বা তারা প্রস্তুতি করেনি। তো টোটাল এই 42,949 জনের এই টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার 5% যদি করা হয়, তাহলে সেখানে যে টোটাল ভ্যাকেন্সি গিয়ে দাঁড়ায় 2148 জন। এই 2148 জনের ভবিষ্যৎ কিন্তু গড়ে উঠতে পারে এই 5% এডিশনাল প্যানেলের এই মামলাটি। যদি কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হেরে যায়, তাহলে কিন্তু পিটিশনার যারা রয়েছেন বা প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এমনই অর্ডার আসবে যে তারা যাতে এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করে এবং সেটা যাতে মেধার ভিত্তিতে তারা যেন প্রস্তুত করে, তাহলে কিন্তু সেখানে 2148 জন নতুনভাবে চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো কলকাতা হাইকোর্টে এই 5% এডিশনাল প্যানেলের যে মামলাটি চলছে, যার রিট পিটিশন নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি 23798/2022 এই মামলাটি, যার পিটিশনার রয়েছেন রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা জানি এই 5% এডিশনালের এই প্যানেলের মামলাটি দীর্ঘ সময় ধরে প্রচুর বার কিন্তু শুনানি হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। প্রায় 25 বার মামলাটির শুনানি হয়েছে, তারপরেও কিন্তু মামলাটির ফাইনাল জাজমেন্ট কিন্তু প্রকাশ পায়নি। তো পরবর্তীতে মামলাটির বেঞ্চ আবার পুনরায় নতুন করে আবার পরিবর্তন হয়ে যায় এবং নতুন বেঞ্চে অ্যাসাইন হয় মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো শেষ যেদিন মামলাটি কলকাতা হাইকোর্টে উঠেছিল মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে, তখন বাদী বিবাদী উভয় পক্ষই তারা কিন্তু দাবি তুলেছিল যে এই মামলাটি প্রায় দীর্ঘ সময় ধরে শুনানি চলছে, প্রায় সেখানে 24 থেকে 25 বার মামলাটি শুনানি করানো হয়েছে। সুতরাং নতুন করে আর শুনানির কিছু নেই এই মামলাটির। ইতিমধ্যে ইডি সিবিআই তারা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করেছে, সমস্ত তথ্য রিপোর্ট সমস্ত কিছু সাবমিট করে দিয়েছে। পিটিশনার এবং পর্ষদ তাদের যে বক্তব্য সেগুলো মোটামুটি সবকিছু তারা শুনে ফেলেছে কোর্ট। এখন যদি নতুন করে নতুন বেঞ্চে আনা হয়, তাহলে কিন্তু এই মামলাটি শুনানি করতে বা আবার ফাইনাল জাজমেন্ট আসতে আরো অনেকটা ডিলে হবে। এই কারণে পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষই তারা কিন্তু দাবি জানিয়েছিল যে মামলাটি যাতে ফাইনাল অর্ডার আনা হয় বা মামলাটি যেন পূর্বের বেঞ্চ বা চিফ জাস্টিসের কাছে গিয়ে মামলাটি যেন নিষ্পত্তি করে দেওয়া হয়। তো এই মুহূর্তে সব থেকে যে বড় আপডেটটি পাওয়া যাচ্ছে, এই এডিশনাল 5% প্যানেলের এই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে আবার উঠতে চলেছে এবং শুনানির জন্য মেনশন করানো হয়েছে গতকাল, অর্থাৎ 1 এপ্রিল 2024 তারিখে মামলাটি শুনানির জন্য তারা মেনশন করিয়েছিল এবং সেটা কিন্তু মেনশন হয়ে গেছে। এবং মামলাটি মেনশন হওয়ার পরে মামলাটি শুনানির জন্য পরবর্তী ডেট হিসেবে 9 এপ্রিল 2024 তারিখে ফিক্সড করা হয়েছে। অর্থাৎ 9/4/2024 তারিখে মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। এবং আমরা যেটা জানি, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন এই মামলাটি চিফ জাস্টিসের কাছে, যাতে করে ফাইনাল অর্ডার বা পরবর্তী কারোর কাছে অ্যাসাইন করে দেওয়ার জন্য। কিন্তু মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু পুনরায় ফিরিয়ে দিয়েছেন আবার মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। সুতরাং এই মামলাটি আগামী 9 এপ্রিল 2024 তারিখে পুনরায় উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো এই মুহূর্তে আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, বর্তমান স্ট্যাটাস কি রয়েছে আমরা দেখে নেব। তো আমরা সরাসরি চলে এসেছি মামলাটির ফাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছি 2389/2022 এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 23798/2022 এর, মামলাটির রেজিস্ট্রেশন ডেট এখানে দেখতে পাচ্ছেন। মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল এখানে ডেট দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে বর্তমানে এখনো আপডেট করা নেই। নেক্সট হিয়ারিং ডেট নট গিভেন রয়েছে। যেহেতু মামলাটি গতকাল মেনশন করা হয়েছে, সেহেতু মামলাটি এখনো কিন্তু অনলাইনে আপডেট করা হয়নি। তো মামলাটির পিটিশনার রয়েছেন রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল।
তো মামলাটির ইতিমধ্যে হিয়ারিং ডিটেলস যদি আমরা ডেট যদি দেখি তাহলে দেখুন 2022 সালের দেখুন 9/11/2022 সাল থেকে এই হিয়ারিং শুরু হয়েছিল। তারপর কন্টিনিউ কিন্তু হিয়ারিং চলেছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। দেখুন কতটা হিয়ারিং হয়েছে, পরপর নামিয়ে যাচ্ছি কিন্তু হিয়ারিং গুলো কিন্তু শেষ হচ্ছে না। অবশেষে গিয়ে শেষ হচ্ছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা লাস্ট অর্ডার দিয়েছিলেন কিন্তু 20/2/2024 তারিখে। তো মাননীয় বিচারপতি 20/2/2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে আইটেম নাম্বার 6-এ তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ অর্ডার। তার ডায়েরি নাম্বার আকাশ মন্ডলের পিটিশনার রয়েছেন, কি কথা বলছিলেন পিটিশনার এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে সমস্ত বিস্তারিত এখানে রয়েছে। তো আমরা এক ঝলকে দেখে নেব তিনি লাস্ট কি অর্ডার দিয়েছিলেন। তো যেটা বলা হচ্ছে, ইট ইজ সাবমিটেড বাই দ্য কাউন্সিল ফর দ্য পিটিশনার্স দ্যাট ম্যাটার হ্যাজ বিন হিয়ার্ড 25th occasions, অর্থাৎ ইতিমধ্যেই পিটিশনারদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই বিষয়টি, এই ম্যাটারটি ইতিমধ্যেই 25 বার শুনানি করানো হয়েছে। কোঅর্ডিনেট বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সিন্স ফেব্রুয়ারি 2022 ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু এই মামলাটি পুনরায় 25 বার শুনানি করানো হয়েছে। কাউন্সিল ফর সিবিআই অলসো সাবমিট দ্যাট, সিবিআইয়ের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে, সেভারাল রিপোর্টস হ্যাজ বিন ফিল্ড বাই দ্য প্লেস বিফোর দ্য কোঅর্ডিনেট বেঞ্চ, অর্থাৎ ইতিমধ্যেই কোঅর্ডিনেট বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিপোর্টগুলো তারা সাবমিট করেছে। তার পাশাপাশি কাউন্সিল ফর স্টেট, রাজ্যের পক্ষ থেকে যে কথা বলছিলেন তাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য ছিল সেগুলোও কিন্তু মাননীয় বিচারপতিরা সমস্ত বিস্তারিত কিন্তু শুনে নিয়েছিলেন। দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ অফ দ্যাট, অর্থাৎ কোর্ট সমস্ত উপরের বক্তব্যগুলো পেশ করা বা বক্তব্যগুলো শোনার পর, পিটিশনার এবং রেসপন্ডেন্টদের বক্তব্য শোনার পর এই অবজারভেশনে আসছে, সিন্স দ্য কোঅর্ডিনেট বেঞ্চের তারা যে শুনানি করেছিল হ্যাজ অলরেডি হিয়ার্ড, অর্থাৎ অলরেডি এখানে শুনানি করানো হয়েছে, দ্য ম্যাটার সাবস্ট্যান্টলি অ্যান্ড অন অ্যাট লিস্ট 25th occasion, অর্থাৎ 25 বার মামলাটি শুনানি করানো হয়েছিল। ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস বেঞ্চ টু রিলিজ দিস ম্যাটার, অর্থাৎ এই মামলাটি বর্তমানে তিনি রিলিজ করে দিচ্ছেন যে পরবর্তী কোনো একটি বেঞ্চে, অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য। লেট দিস ম্যাটার বি প্লেসড বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার, অর্থাৎ যেহেতু রেসপন্ডেন্ট এবং পিটিশনার উভয় তারা 25 বার শুনানি করিয়েছে, সেহেতু তারা কিন্তু বিরক্ত হয়ে গেছে এই মামলাটি পুনরায় শুনানি করানোর জন্য। সুতরাং মাননীয় জাস্টিস রাজশেখর মান্থা তিনিও কিন্তু তাদের বক্তব্য শুনে এটুকু ফিল করেছেন যে মামলাটি তিনি আর শুনানি করাবেন না, তিনি কিন্তু চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং মাননীয় চিফ জাস্টিস তার কাছে কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছিলেন যে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ যাতে তিনি ঠিক করে দেন। তো মাননীয় চিফ জাস্টিস তিনি সামগ্রিক দিক বিচার করে তিনি লেখেন যে এই মামলাটি পুনরায় একমাত্র রাজাশেখর মান্থার বেঞ্চেই অ্যাপ্রোপ্রিয়েট একটি বেঞ্চ, সেখানেই আবার নতুন করে তিনি যেটা মনে করবেন, যেভাবে মনে করেন, যেভাবে শুনানি করাতে চান সেভাবেই তিনি শুনানি করাবেন। তো সেই মতো করেই মাননীয় জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চেই কিন্তু মামলাটি আবার উঠতে চলেছে আগামী 9/4/2024 তারিখে। মামলাটি শুনানির জন্য পুনরায় উঠতে চলেছে মাননীয় রাজাশেখর মান্থার বেঞ্চে। তো দেখা যাক মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা সেদিন তিনি কি করেন, বিস্তারিত শুনানি করান নাকি আগের যে শুনানিগুলো হয়েছে, যেগুলো যে সমস্ত বিষয়গুলো রেকর্ডেড রয়েছে সেই বিষয়গুলোর উপর বেস করে তিনি কি অর্ডারের দিকে যাবেন নাকি তিনি কয়েকটা শুনানি করাবেন। আশা করি কয়েকটি শুনানি করিয়ে তারপরে অর্ডারের দিকে যাবেন। কয়েকটি শুনানি করাতে গেলে কিন্তু এই মামলাটির আরো একটু ডিলে হবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এই এডিশনাল প্যানেল প্রিপেয়ার করবে নতুন করে? দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রুলস 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে, সেই রুলসে তারা নিশ্চয়ই এই 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করার রুলস রয়েছে, কেননা ওই রুলসের উপর বেস করেই কিন্তু 2022 সালের রিক্রুটমেন্ট, 2022 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করছেন মাননীয় গৌতম পাল মহাশয়, সেখানে কিন্তু এডিশনাল প্যানেলের প্রিপেয়ার করেছেন তিনি। সুতরাং 2017 সালের প্যানেলেও কিন্তু 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল কিন্তু তারা প্রিপেয়ার করেনি। সুতরাং কলকাতা হাইকোর্ট কিন্তু সেই দিকেই যাবে, অর্থাৎ 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করার নির্দেশ হয়তো আসার সম্ভাবনা রয়েছে। তো কোর্ট যদি সামগ্রিকভাবে বিচার করে যদি অর্ডার দেয় যে এই এডিশনাল 5% প্যানেল হিসেব করলে সেখানে গিয়ে দাঁড়ায় 2148 জন ক্যান্ডিডেট, এই 2148 জন ক্যান্ডিডেট কিন্তু তারা নতুনভাবে চাকরি পেতে চলেছেন। এখন বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি তারা খুব সহজে এটা মেনে নেবে বা তারা কি এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করবে? দেখুন, বিভিন্ন অতীতের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এটা খুব সহজেই মেনে নেবে না। এই মুহূর্তে মামলাটি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে চলছে এবং আরো বেশ কতগুলো শুনানির জন্য মামলাটি বারবার উঠবে। তো এখানে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হেরে যায় তাহলে কিন্তু তাদের ডিভিশনের বেঞ্চের জন্য রাস্তা খোলা রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবে এবং ডিভিশন বেঞ্চেও যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ হেরে যায় তাহলেও কিন্তু তারা সুপ্রিম কোর্টের দিকে যাবে। সুতরাং সুপ্রিম কোর্টে গিয়ে একটা ফাইনাল অর্ডার আসবে, সেটা কিন্তু তখন তাদেরকে মেনে নিতেই হবে। যদি সেখানেও প্যানেল প্রকাশের নির্দেশ আসে তখন কিন্তু তারা প্যানেল প্রকাশ করতে বাধ্য থাকবে
তখন কিন্তু তাদের আর কোনো দরজা খোলা থাকবে না। তবে একটা দীর্ঘ প্রসেস, একটা দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারাও চায় যে একটা টাইম পিরিয়ড পার করিয়ে দিতে, কেননা এখনো সিঙ্গেল বেঞ্চে নতুন করে আবার শুনানি হবে। রাজশেখর মান্থার বেঞ্চে তিনি নতুনভাবে শুনবেন এই মামলাটি, তারপর আবার ডিভিশন বেঞ্চেও আবার নতুনভাবে শুনবে, আবার তারপরে আবার গিয়ে সুপ্রিম কোর্ট। সুতরাং দীর্ঘ সময় অতিবাহিত হবে, চাকরি প্রার্থীদের ধৈর্যের বাঁধ সেখানে ভেঙে যাবে। যাই হোক, পরবর্তী আপডেট 9ই এপ্রিল যেদিন শুনানির জন্য উঠতে চলেছে, সেদিন কিন্তু আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।